এখানে এক্সাম্পল আছে একটা বিজনেস কম্বিনেশন। আমরা দেখি যে 2014 মার্চে এ লিমিটেড জেড লিমিটেড কে পারচেস করে। সো বিজনেস কম্বিনেশন যেহেতু আইফারএস 3 অনুযায়ী হয়, সো জেড লিমিটেডের কাছে দুইটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট ছিল কেনার টাইম। একটা হচ্ছে প্যাটেন্ট, যেটা প্যাটেন্টটা হচ্ছে হলো অলরেডি রিকগনাইজ ছিল জেড কোম্পানির ব্যালেন্স শিটে IAS 30 অনুযায়ী, যেটার ক্যারিং ভ্যালু ছিল 1,20,000 কস্ট মডেল অনুযায়ী। ফেয়ার ভ্যালু ছিল 1.5 লাখ। যেহেতু আমি কিনে নিলাম, আমি তো ওর যে কস্ট বা ক্যারিং ভ্যালু 1,20,000 সেটা তো দেখাতে পারবো না, আমাকে অবশ্যই ফেয়ার ভ্যালু তো দেখাতে হবে, মানে 1.5 লাখ টাকা। রিসার্চ কস্ট, রিসার্চ কস্ট জেড লিমিটেড ক্যাপিটালাইজ করে নাই, ঠিক আছে। IAS 30 ডেভেলপমেন্ট কস্ট অনুযায়ী ক্যাপিটালাইজ করে নাই, যেটার ভ্যালু ইনকার হয়েছে এই পর্যন্ত 2.5 লাখ টাকা। কিন্তু এটা একটা ফেয়ার ভ্যালু আছে, যেটা হচ্ছে 1 লাখ। তো যেহেতু ফেয়ার ভ্যালু আছে, সেজন্য এটাকেও আমার ক্যাপিটালাইজ করতে হবে। তাহলে এখন IAS 30 IFRS 3 অনুযায়ী acquirer must recognize any intangible asset in a business combination, মানে বিজনেস পারচেসের থ্রুতে acquire থ্রুতে যে কোনো ট্যানজিবল অ্যাসেট থাকে সেটাকে রিকগনাইজ করতে হবে ব্যালেন্স শিটে, ইফ দি ফেয়ার ভ্যালু অফ দি অ্যাসেট ক্যান বি রিলায়েবলি মেজার্ড irrespective of whether the intangible asset is recognized by the acquiree or not। তার মানে ফেয়ার ভ্যালু যদি মেজার করা যায় তাহলে ক্যাপিটালাইজ করতে হবে আমাকে। যে কোম্পানি থেকে কিনছি সেই কোম্পানি রিকগনাইজ করুক আর না করুক, ট্যাক্স রেট হচ্ছে 30%। তাহলে জার্নাল কি হবে? প্রথম জার্নাল হবে ইনটেনজিবল অ্যাসেট ডেবিট, রিভ্যালুয়েশন সারপ্লাস ক্রেডিট। কারণ জেড লিমিটেডের কাছে অলরেডি সেটা রিকগনাইজ করা ছিল বুক ভ্যালু 1,20,000 টাকা। যেহেতু এটা বিজনেস কম্বিনেশন, তার কোম্পানি আমার সাথে অ্যাকোয়ার হয়ে গেল, তাহলে আমার ব্যালেন্স শিট অটোমেটিক 1,20,000 চলে আসবে। তাহলে কিন্তু ফেয়ার ভ্যালু, যেহেতু এটা আমার প্যাটেন্ট ইনটেনজিবল অ্যাসেট, আমাকে ফেয়ার ভ্যালু তো দেখাইতে হবে। তাহলে আমাকে অবশ্যই 1,50,000 নিয়ে যেতে হবে এটার ভ্যালু ব্যালেন্স শিটে। তাহলে ক্যারিং ভ্যালু 1,20,000, কিন্তু 1.5 লাখ টাকা, তার মানে রিভ্যালু করতে হবে, রিভ্যালুয়েশন। তাহলে 30,000 টাকা বাড়াতে হবে। 30,000 টাকা প্যাটেন্ট বাড়ালাম, সো প্যাটেন্টের ভ্যালু আলটিমেটলি ব্যালেন্স শিটে 1,50,000 টাকা হিট করলো, আর রিভ্যালুয়েশন সারপ্লাস 30,000 টাকা, ঠিক আছে। যেহেতু প্যাটেন্ট যেহেতু প্যাটেন্টটা ইনট্যাঞ্জিবল অ্যাসেট, এটা যেহেতু বেড়ে গেল, তো অ্যাসেট যখন বেড়ে যাবে তখন আমাকে যেটা করতে হবে এটা হচ্ছে হলো আমার ব্যালেন্স শিটে, সরি আমার ইনকাম স্টেটমেন্টে অ্যামortization ডেপ্রিসিয়েশন এই খরচগুলো বাড়বে। কিন্তু বেসিক্যালি ট্যাক্স পারপাসে খরচটা কম থাকে, তার মানে সেখানে একটা ডেফার্ড ট্যাক্সের ইস্যু থাকবে। তাহলে 30,000 টাকার উপর একটা ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি আমাকে এন্ট্রি দিতে হবে, কারণ এই ট্যাক্সটা আমি পরে গিয়ে পে করব, পরে গিয়ে পে করব। যেহেতু আলটিমেটলি টেম্পোরারি ডিফারেন্সের কারণে ডেফার্ড ট্যাক্স হয়, তার মানে ডেফার্ড ট্যাক্স আলটিমেটলি প্রতিটি অ্যাসেট বা যেটা কারণেই হয়, সেটা অ্যাট দি এন্ড অফ দি পিরিয়ড বা অ্যাট দি এন্ড অফ দি লাইফ সেটা জিরো হয়ে যাবে। কোনো সময় অ্যাকাউন্টিং প্রফিটে ট্যাক্সটা বেশি আসবে, ট্যাক্স প্রফিটে কম আসবে, আবার ট্যাক্স রিয়েল ট্যাক্স বেশি আসবে, অ্যাকাউন্টিং প্রফিটে কম আসবে, যে কারণে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট লায়াবিলিটি আসবে। সেখানে আমার ডেফার্ড ট্যাক্স আসবে হচ্ছে এই 30,000 টাকার উপর, যেটা আমি অ্যাসেটে অ্যাড করলাম, রিটার্ন আর্নিংস ডেবিট, ডেফার্ড ট্যাক্স ক্রেডিট, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। দেন হচ্ছে পরেরটা, পরেরটা যেহেতু আমার ব্যালেন্স শিটে ছিল না, তাহলে পুরোটাই আমাকে বুক করতে হবে ব্যালেন্স শিটে, সেজন্য এন্ট্রি দিতে হবে। ইনট্যাঞ্জিবল অ্যাসেট রিসার্চ কস্ট ডেবিট 1 লাখ, রিভ্যালুয়েশন সারপ্লাস ক্রেডিট 1 লাখ, ঠিক আছে। এটার উপরও ডেফার্ড ট্যাক্সের ইমপ্লিকেশনটা আনতে হবে, যেটা পরে গিয়ে যখন ট্যাক্স গুলো আসবে রিয়েল অ্যাকচুয়ালি, তখন সেটা ডিডাক্ট হয়ে জিরো হয়ে যাবে।